আমরা জিন। ভদ্রলোকের কণ্ঠস্বর কেমন গম্ভীর শোনাল। অতিপ্রাকৃত গল্প আফসানা লেখক ইমন জুবায়ের। ভালো করে গায়ে চাদর জড়িয়ে রাবু মামা বললেন, সে অনেক বছর আগের কথা বুঝলি। সে সময় আমার একবার সুপারন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছিল। আজ পর্যন্ত আমি যার কোনো ব্যাখ্যা দিতে পারিনি। বলে রাবু মামা চুপ করে রইলেন। মুখ তুলে একবার আকাশের দিকে তাকালেন। আকাশে পরিপূর্ণ একখানি চাঁদ, উথার পাথাল জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। নভেম্বর মাস, গ্রামাঞ্চলের দিকে এই সময়ই শীত বেশ জেঁকে বসে। রাত 10টার মতো বাজে। রাবু মামার সামনে রবিন, নীলু আর মুনিয়া চাদর মুড়ি দিয়ে বসে। ওরা আজই ঢাকা থেকে কুসুমপুরে এসেছে শীতের পিঠা, খেজুরের রস, ঝিলাই নদীর চরে পিকনিক আর রাবু মামার গল্পের টানে। কত যে জিন-পরীর গল্প জানেন রাবু মামা। তা রাবু মামা আজও বেশ গল্প জমিয়ে তুলেছেন। আজ রাতের খাওয়াটা বেশ জম্পেশ হয়েছে। হাঁসের মাংস আর মুগের ডালের খিচুড়ি খেয়ে রাবু মামার গল্প শুনতে ছাদে এসে বসেছে ওরা। রাবু মামা বললেন, তখন আমি সবে ডাক্তারি পাশ করে রাজারহাট শহরে প্র্যাকটিস শুরু করেছি। সেই ১৯৬৫ সালের কথা বুঝলি। একবার সেসব দিনে তো আর মোবাইল ফোন ছিল না, এমনকি আজকের মতো ঘরে ঘরে ল্যান্ডফোনও ছিল না। সন্ধ্যায় টেলিগ্রাম পেলাম যে মার, মানে তোদের নানি, গুরুতর অসুস্থ। আমার বুকটা ধক করে উঠল। কোনো মতে নাচিমুখে কিছু গুজে রাজারহাট রেলওয়ে স্টেশনে ছুটলাম। রেলওয়ে স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত 10টা। রাত 10টা 20-তে নবীগঞ্জের ট্রেন আসার কথা। ওদিকে কি কারণে ট্রেন লেট ছিল, কি আর করা। আমি প্ল্যাটফর্মের ওপর একটা ফাঁকা বেঞ্চিতে বসলাম। নভেম্বর মাস, স্টেশন নির্জন হয়েছিল। লোকজনের ভিড় একেবারেই ছিল না। প্ল্যাটফর্ম ফাঁকা। সামনে দুজোড়া শূন্য রেল লাইনের ওপর জ্যোৎস্না আর কুয়াশার চাদর। মার কথা ভেবে উদ্বিগ্ন ছিলাম। তোদের নানি, বুঝলি, তখন আমার বিয়ের জন্য ভারী অস্থির হয়ে উঠেছিলেন। কিন্তু আমার মফস্বলের হাত পা ঝাড়া জীবনই ভালো লাগত, তাই মার অনুরোধ বারবার ফিরিয়ে দিচ্ছিলাম। সেই জন্যে মা অসুখে পড়লেন কিনা এই ভেবে আমার রীতিমতো টেনশন হচ্ছিল। রাত 11টা বাজল। আমি বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালাম। ঠিক তখনই ওদের ওপর আমার চোখ পড়ল। বলে রাবু মামা চুপ করে রইলেন। গল্প বলতে বলতে রাবু মামা চুপ করে যান। এটিই ওনার বিশেষ বৈশিষ্ট্য। ওরা উসখুস করে। নির্জন রাত, দূরে ঝিলাই নদীর ওপর কুয়াশার শামিয়ানা। রবিনের মাথায় একটা নীল রঙের উলের মাংকি টুপি। এখন অবশ্যই চাঁদের আলোয় টুপিটা কালচে দেখাচ্ছে। রবিন শীত একেবারেই সহ্য করতে পারে না। ও জিজ্ঞেস করে, তারপর কি হলো মামা? বলছি, আমি যে বেঞ্চিতে সিগারেট টানছিলাম তার একটু দূরে আরেকটি বেঞ্চিতে একটা কয়েকজনকে বসে থাকতে দেখলাম, পায়ের কাছে লাগেজ। আশ্চর্য, ওরা কখন এলো? বুঝলি, ওদের আমার একই পরিবারের বলে মনে হলো। আর পরিবারটিকে কেন যেন আমার পাকিস্তানি মনে হলো। কালো রঙের সালোয়ার কামিজ পরা দীর্ঘাঙ্গী এক তরুণীর উপর আমার চোখ আটকে গেল। তরুণীর রূপ দেখে আমি মেরে গেলাম। গায়ের রং দুধে আলতা গায়ের রং, কিছুটা বাদামি চুল, ঘন জোড়া ভুরু, মায়াবী চোখ, ধবধবে গলায় মুক্তার মালা। মেয়েটি কামিজের ওপর ঘিয়ে রঙের কার্ডিগান পরেছিল। জর্জেটের সাদা ওড়নাটা মাথার ওপর ঘোমটার মতো করে জড়ানো। মেয়েটির পাশে একটা নীল রঙের বড় ফ্লাস্ক। এমন রূপসী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। মেয়েটির পাশে বসেছিলেন মাঝবয়সী একজন ভদ্রলোক। ভদ্রলোক সম্ভবত কুর্তার ওপর গায়ে বাদামি রঙের কাশ্মীরি দামি শাল জড়িয়েছেন। মাথায় লাল রঙের ঝুঁটিওয়ালা তুর্কি টুপি। ভদ্রলোকের গায়ের রং ধবধবে ফর্সা, ভরাট মুখে চাপা দাড়ি। দাড়িতে মেহেদি লাগিয়েছেন বলে মনে হল। সব মিলিয়ে বেশ অভিজাত চেহারা। ভদ্রলোকের পাশে ফুল প্যান্ট আর সাদা রঙের সোয়েটার পরা ফুটফুটে চেহারার একটি 10-12 বছরের বালক বসে, মাথায় ক্যাপ। বালকটির পাশে বোরখা পরা একজন মহিলা বসে। মহিলা সম্ভবত বালকটির মা। মহিলার মুখে নেকাব। বাঙালি মেয়েরা সুন্দরী হলেও ওই মেয়েটির মধ্যে মধ্যপ্রাচ্যীয় একটা ব্যাপার ছিল, যে কারণে পরিবারটিকে আমার পাকিস্তানি বলেই মনে হয়েছিল। তবে আমার মনটা ভীষণ দমে গেল। কেন মামা, তোমার মন দমে গেল কেন?
মুনিয়া জানতে চাইল। বুঝলি না, সময়টা 1965, পাকিস্তান আমল। পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণের বিরুদ্ধে বাঙালিদের অসন্তোষ দিন দিন বাড়ছিল। তাই তোমার মনটা দমে গেল? আসল কথা হলো, মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছিল, আর তোর নানিও চাইছিল আমি বিয়ে করি। কিন্তু মেয়েটি পাকিস্তানি হলে তো আর বিয়ে সম্ভব না, তাই আমার মনটা দমে গিয়েছিল। ও, ঘড়িতে দেখি রাত 12টার মতো বাজে, তখনও ট্রেনের টিকিটই দেখা নেই। একটু পর হলো কি জানিস, যে সেই ভদ্রলোক উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। ভদ্রলোক বেশ লম্বা। আমি আতরের কড়া গন্ধ পেলাম, তবে পরিচিত গন্ধ না। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, দেখুন তো কি মুশকিল, ট্রেন লেট, এদিকে শীতটা কীরকম বাড়ছে দেখুন, ওদিকে আমাদের আবার যত শিগগির সম্ভব রায়নগর পৌঁছতে হবে। মানে আমার শাশুড়ি হঠাৎ স্ট্রোক করেছেন কিনা, এই ঘণ্টাখানেক আগে দুঃসংবাদটা পেলাম। ভদ্রলোকের বাংলা উচ্চারণ শুনে আমি নিশ্চিন্ত হলাম। ভদ্রলোকের কথায় বিন্দুমাত্র পশ্চিম পাকিস্তানি টান নেই। আমি বললাম, সরকারি ট্রান্সপোর্টের কথা আর বলবেন না। গত সপ্তাহে পীরের হাতে রোগী দেখতে গিয়েছি, কি বলবো, রোকনপুর স্টেশনে ট্রেন 3.5 ঘণ্টা লেট, শেষ পর্যন্ত বেচারা মরেই গেল। বাবা, তুমি ডাক্তার? ভদ্রলোকের কণ্ঠস্বর বেশ আন্তরিক শোনাল। জি, আমি রাজারহাটে প্রাইভেট প্র্যাকটিস করছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, আমার নাম উবায়েদ মালিক। আমি হাত মেলালাম। নরম তুলতুলে শীতল হাত, অতিরিক্ত কোমল। আমি অবাক হলাম। ভদ্রলোক আমার পাশে বসলেন। ভদ্রলোকের নামটা শুনেও আমার কেমন খটকা লাগল। আরবি নাম, কেবল উবায়েদ কিংবা মালিক হলে খটকা লাগত না। তাছাড়া উবায়েদ উচ্চারণ করলেন। উচ্চারণ কি ওয়ায়েদ হবে? তবে উবায়েদ মালিকের কথাবার্তায় ওনাকে বাঙালিই মনে হল। শিয়া মুসলিম নয় তো? অথবা বিহারি? মনটা আবার দমে গেল। এরা শিয়া বা বিহারি হলে তো মা কিছুতেই বিয়েতে রাজি হবেন না। বিয়ে মানে? নীলু জিজ্ঞেস করে। ততক্ষণে আমি মনে মনে উবায়েদ মালিকের মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেব বলে ঠিক করে ফেলেছি। উবায়েদ মালিক বললেন, বাবা, তুমি তাহলে রাজারহাটেই থাকো? জি চাচা, রাজারহাট শহরে, রাহাপাড়ার পানির ট্যাঙ্কির কাছে, যেখানে নদী গবেষণার ইনস্টিটিউটের যে নতুন ভবন হচ্ছে। হ্যাঁ, জায়গা যা আমি চিনি। রাজারহাটে আমার এক মামা থাকেন, আব্বাস মামা। আফগানিস্তান থেকে আখরোট আর নাশপাতি ইম্পোর্ট করেন। আর আমি থাকি মিয়াবাড়ির বালাই দিঘির পাড়, ওখানেই আমাদের পৈতৃক ভিটে। উবায়েদ মালিকের কথা শেষ না হলো, সেই ছোট ছেলেটি 2টি কাপ নিয়ে এলো। নীল রঙের বড় চিনেমাটির কাপ। কাপে চা আছে মনে হল। কি অদ্ভুত সুন্দর নিষ্পাপ বালক, টলটলে হলদেটে গায়ের রং। চায়ের কাপ দুটো আমাদের দিয়েই ছেলেটি আবার দৌড়ে চলে গেল। উবায়েদ মালিক চায়ের কাপে চুমুক দেখে খটকা লাগল, কারণ চায়ের কাপে তখনও ধোঁয়া উঠছিল। ভদ্রলোক অত গরম চায়ে চুমুক দিলেন কিভাবে? আশ্চর্য। উবায়েদ মালিক বললেন, এই ছেলেটি আমার ছোট ছেলে, নাম সাদিদ। আমার মেয়েই বড়, ওর নাম আফসানা। ক্লাস 10 পর্যন্ত স্কুলে পড়েছে, এখন ঘরে বসেই আরবি ফার্সি পড়ে। বলে ভদ্রলোক দাড়িতে হাত বোলাতে লাগলেন। ওনার বিবির যে খুশনুদ খানাম, কথায় কথায় সেটিও জানিয়ে দিলেন। খুশনুদ খানামের মাই স্ট্রোক করেছেন। কয়েকবার ফুঁ দিয়ে চায়ের কাপে ছোট্ট চুমুক দিলাম। অসাধারণ টেস্ট, কি বলবো, মশলা মেশানো ঘন দুধের চা। বুঝলি, এমনটা এর আগে কখনো খাইনি। দুধটা উটের দুধ মনে হল। রবিন জিজ্ঞেস করে, মামা, তুমি কিভাবে বুঝলে যে ওটা উটের দুধ ছিল? ও, আমি স্কাউটিং করতাম। কলেজে পড়ার সময় একবার দলবল নিয়ে তাজিকিস্তানে গিয়েছিলাম। ওখানেই ফারগানা উপত্যকায় জীবনে প্রথম উটের দুধ খেয়েছিলাম। ও, আমি মশলাদার চায়ে ছোট্ট চুমুক দিয়ে বললাম, চাচা, মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই। চায়ের চুমুক দিয়ে উবায়েদ মালিক বললেন, বল বাবা, বল। আমি কি বলবো বুঝতে পারছি না। মধ্যরাতের নির্জন স্টেশনে প্রায় অপরিচিত কাউকে তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেওয়াটা কি অশোভন দেখায় না? তবে আফসানা মেয়েটি এতই রূপবতী যে আমার সমস্ত বুদ্ধি বিবেচনা কেমন যেন গুলিয়ে গেছিল। তাছাড়া পরিবারটিও বেশ চমৎকার, আন্তরিক, কেমন চা খাওয়ালো। উবায়েদ মালিকও বেশ অমায়িক আর আন্তরিক। আমি বললাম, চাচা, আমাদের বাড়ি নবীগঞ্জের দরগা বাড়ি। আমাদের কিছু পৈতৃক সম্পত্তিও আছে। তবে আমার বাবা নেই, তিনি ডাক বিভাগে চাকরি করতেন। আমার মা অবশ্য বেঁচে আছেন। আমিই পরিবারের বড় ছেলে। আমার 2 ছোট বোন আছে,
ওরা স্কুল কলেজে পড়াশুনো করছে। বেশ তো, বুঝলাম। আমি আমি হ্যাঁ বাবা, বলো। আমি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার এই কথায় ভদ্রলোকের মুখ কেমন গম্ভীর হয়ে উঠল। ধবধবে ভরসা মুখে শ্রাবণের মেঘ জমে উঠল যেন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। ভিড় শূন্য মধ্যরাতে স্টেশন শুনশান করছিল। ফাঁকা প্ল্যাটফর্মে কুয়াশা ছড়িয়েছিল। দুজোড়া রেল লাইনের উপর জোছনা আর কুয়াশার চাদর। মধ্যরাতের নির্জন স্টেশনে বিনা মেঘে বজ্রপাত হল যেন। আমার মাথা কেমন টলে উঠল। আফসানা মেয়েটি এত সুন্দর। আমি কোনো মতে বললাম, সম্ভব নয়? কেন? আমার কণ্ঠস্বর কেমন ফ্যাঁসে শোনাল। আমি চা কি খাব? কাঁপা কাঁপা হাতে কাপটা বেঞ্চির ওপর রেখে দিলাম। ভদ্রলোক গম্ভীর মুখে চুপ করে রইলেন। তারপর বললেন, এক বিশেষ কারণে আমি আফসানাকে তোমার হাতে তুলে দিতে পারব না। কেন? আপনার কি কেন, আপনার কি শিয়া চাচা? উবাইদ মালিক বললেন, না বাবা, আমরা সুন্নি। তাহলে বিহারি? না বাবা, আমরা দীর্ঘকাল ধরে ইস্ট পাকিস্তানেই বাস করছি। পারস্য থেকে আমাদের পূর্বপুরুষ খাজা ইব্রাহিম আজম বাংলায় এসেছিলেন পারস্যের প্রখ্যাত সুফি সাধক দরবেশ শাহ মোল্লা মিসকিনের সঙ্গে। তাহলে? আমার কণ্ঠনালী ভীষণ শুকিয়ে আসছিল। আমরা জিন, উবাইদ মালিক বললেন। ভদ্রলোকের কণ্ঠস্বর কেমন গম্ভীর শোনাল। জিন মানে? আশ্চর্য! কি বলছেন উবাইদ মালিক? আমার মনে হল মধ্যরাতের এই নির্জন স্টেশনটি একটা প্রকাণ্ড হিমঘরে ঢুকে গেছে। প্রকাণ্ড বড় একটা শব্দহীন হিমঘরে। আর আমি প্রগাঢ় নৈশব্দে হিমশিম খাচ্ছি, বারবার তলিয়ে যাচ্ছি, আবার ভেসে উঠছি। আপনার জিন মানে? আমার কণ্ঠস্বর খানিকটা উত্তেজিত শোনাল। উবাইদ মালিক মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমরা জিন। জানো তো, পরম করুণাময় আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য জিন এবং ইনসান সৃষ্টি করেছেন। আমি মাথা নাড়লাম। আমার হাতের তালু ঘামছিল। এত শীতের মধ্যেও কণ্ঠনালী শুকিয়ে কাঠ। আমার জন্ম পূর্ব বাংলার একটি মুসলিম পরিবারে। পারিবারিক ধর্মীয় বিশ্বাসের মধ্যে বড় হয়েছি। জিনের অস্তিত্ব যে অস্বীকার করি তাও না, কিন্তু তাই বলে আমি আফসানার দিকে তাকালাম। ওরা তিনজনই এদিকে তাকিয়ে রয়েছে। ওরা আমাদের কথাবার্তা শুনতে পাচ্ছে বলে মনে হল। আশ্চর্য, আফসানা ওর মাকে নিচু স্বরে কি যেন বলছে। উবাইদ মালিক বললেন, পবিত্র কোরআন মজিদে প্রায় ১২৮ বার শয়তান এবং জিনদের আলোচনা করা হয়েছে। সূরা তুরের ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করছেন, আমি ইতিপূর্বে জিনদেরকে অগ্নিশিখা হতে সৃষ্টি করেছি। ভদ্রলোক কথাগুলি এমনভাবে বলছেন যেন ধর্মীয় মাহফিলে বক্তব্য রাখছেন। আমি অস্থির হয়ে বললাম, এসব আমি জানি, কিন্তু আপনারা কি সত্যিই এই পৃথিবীতেই বাস করেন? হ্যাঁ, আমাদের মতো আরও অনেকেই বাস করে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। দূর থেকে হুইসেলের আওয়াজ শুনতে পেলাম। আমি ফাঁকা রেল লাইনের দিকে তাকালাম। একটু পরই মাঝরাতের নির্জনতা খান খান করে ভেঙে দিয়ে একটি প্যাসেঞ্জার ট্রেন এসে থামল। প্ল্যাটফর্মে খুব যে যাত্রী নামল তা কিন্তু নয়। উবাইদ মালিক আর তার পরিবারকে আমি আর দেখতে পেলাম না। কখন অদৃশ্য হল? উবাইদ মালিক রায়নগর যাবেন বলেছিলেন। তারা ঠিক ট্রেনে উঠল কিনা তাও আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কেমন যেন ঘোর লেগেছিল। রাজারহাট স্টেশনের গার্ড আমার পরিচিত। সে এসে আমাকে বলল, স্যার, ট্রেন এসে গেছে। তার কথায় আমার ঘোর ভাঙল। চেয়ে দেখি বেঞ্চির ওপর চায়ের কাপটা নেই। উবাইদ মালিককে নিয়ে গেছেন? কখন নিলেন? এসব ভাববার সময় নেই। ট্রেনটা আবার হুইসেল দিয়েছে। এক্ষুনি ছাড়বে। আমি ঝুঁকে ব্রিফকেস তুলে নিয়ে দৌড়ে একটি কম্পার্টমেন্টে উঠলাম। কামরায় অবশ্য উবাইদ মালিক কিংবা তার পরিবারের কাউকে দেখতে পেলাম না। বলে রাবু মামা চুপ করে রইলেন। এতক্ষণ রবিন, মুনিয়া আর নীলু গল্পটা রুদ্ধশ্বাসে শুনছিল। মুনিয়া জিজ্ঞেস করে, মামা, তারপর কি হল? তারপর ২০ বছর কেটে গেল। রাজারহাট থেকে শ্যামগঞ্জ গিয়ে বছর কয়েক প্র্যাকটিস করলাম। তারপর কুসুমপুরে জমি কিনে এই বাড়িটা করলাম। তো 1985-এর কথা। একদিন রাতে ৯টার দিকে চেম্বার থেকে বাড়ি ফিরেছি। খেতে বসেছি, এমন সময় ফোন বাজল। আমার দীর্ঘদিনের বন্ধু শুভময় দস্তিদারের বড় ছেলে পল্লব কাঁদতে কাঁদতে ওর বাবার মৃত্যু সংবাদ জানাল। আমার মনটা গভীর বিষাদে ভরে পড়ল। শুভময়ের বাড়ি ধনুদিয়া, কুসুমপুর স্টেশনের ৩ স্টেশন পরেই। শেষবারের মতো বন্ধুকে একবার দেখার জন্য আমি ভীষণ অস্থির হয়ে উঠলাম। কোনো মতে নাকে মুখে কিছু গুজে কুসুমপুর স্টেশনের দিকে ছুটলাম। স্টেশনে পৌঁছতে পৌঁছতে ১০টা বাজল।
রাত 10:30টায় ট্রেন, নভেম্বর মাস। স্টেশন নির্জন হয়েছিল। কুয়াশা ছড়ানো প্ল্যাটফর্মটি ফাঁকা। লোকজনের একেবারেই ভিড় ছিল না। ট্রেন আসতে দেরি হবে শুনে বিরক্ত হয়ে আমি প্ল্যাটফর্মের ওপর একটা ফাঁকা বেঞ্চিতে বসলাম। সামনে রেল লাইনের ওপর কুয়াশা আর জ্যোৎস্না মিলেমিশে পড়ে আছে। শুভময়ের জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। এত বছরের সম্পর্ক, আমার কলেজ জীবনের বন্ধু, কবিতা লিখত, সে কিনা শেষ পর্যন্ত অকলাতি পেশা বেছে নিল। তবে আপদ বিপদে দৌড়ে আসত শুভময়। ওর সঙ্গে আমার কত স্মৃতি, জীবন। বিষণ্ণ বোধ করছিলাম বলে একটা সিগারেট ধরিয়েছি, তখনই আমি ওদের দেখতে পেলাম। একটু দূরে একটি বেঞ্চিতে বোরখা পরা মহিলা আর সাফারি স্যুট পরা একজন পুরুষ বসে আছে। মধ্যবয়সী পুরুষটি দীর্ঘদেহী এবং সুদর্শন, ধবধবে গায়ের রং। বোরখা পরা মহিলাটি পুরুষটির স্ত্রী কিনা তা ঠিক আমি বুঝতে পারলাম না। নেকাব মখা মহিলাটির ঠিক পাশে বেঞ্চির ওপর নীল রঙের বড় একটা ফ্লাস্ক। দৃশ্যটায় কি যেন ছিল, আমি কিছুটা চমকে উঠলাম। বারবার ওদের দিকে তাকাচ্ছিলাম। একটু পর পুরুষটি উঠে কোথায় যেন গেল, হয়তো স্টেশন মাস্টারের কাছে ট্রেনের খবর নিতে কিংবা টয়লেটে। পুরুষটি চলে যেতেই বোরখা পরা মহিলাটি ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে হাতে চায়ের কাপ নিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকেই এগিয়ে আসতে লাগল। আমি তো অবাক, মহিলাটি আমার কাছে এসে দাঁড়িয়েছে কেন? মহিলার হাতে চায়ের কাপই বা কেন? ও কি আমাকে চেনে? মহিলাটি নেকাব সরিয়ে নিল। আমি চমকে উঠলাম। আফসানা। গায়ের রং দুধে আলতা, গায়ের চুল বাদামি, ঘন জোড়া ভুরু, মায়াবী চোখ, নীলাভমণি, ধবধবে গলায় মুক্তার মালা। 20 বছর, অবিকল। মিষ্টি রিনরিনে কণ্ঠে আফসানা বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, হ্যাঁ। আপনি ভালো আছেন কি? হ্যাঁ, আমি মাথা নেড়ে বললাম। সারা শরীর কেমন অসার ঠেকছিল। এই নিন, চা খান। আমি কাপা কাপা হাতে চায়ের কাপ নিলাম। আশ্চর্য, নীল রঙের বড় চিনেমাটির কাপ। আফসানা মিটমিট করে হাসছিল। নীল রঙের মুনি ঝিকঝিক করছিল। মিষ্টি রিনরিনে কণ্ঠে বলল, ওই যে একটু আগে যাকে দেখলেন, ওর নাম খুররম, ও আমার স্বামী হয়। আমার কিছু একটা বলা দরকার, চুপ করে থাকলে খারাপ দেখায়। আমি বললাম, উবাইদ মালিক, মানে আপনার বাবা ভালো আছেন? হ্যাঁ, আব্বাজান আল্লাহ তালার হুকুমে সহি সালামতেই আছেন। কয়েকবার ফু দিয়ে চায়ের কাপে ছোট্ট চুমুক দিলাম। সেই অসাধারণ টেস্ট, সেই মশলা মেশানো দুধ চা। আমার কেমন স্নোপের মতন মনে হল। আমি বললাম, ছোট এক ভাই ছিল না? ও, আপনি সাদিদের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সাদিদ, এবার মনে পড়েছে। আমি মাথা নেড়ে বললাম, ওর তো শাদী হয়ে গেছে। ওর বউ গুলরুখ তো খুব ভালো মেয়ে হয়। একটা ছেলেও তো হলো গুলরুখের। ছেলের নাম রেখেছে কামরান। ও। আফসানা বললেও, আমরা যাচ্ছি কাশীপুর। কাশীপুর আমার শ্বশুর বাড়ি হয়। ও। আমি চায়ের কাপটা বেঞ্চির ওপর রাখলাম। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, মৃদু হাসার চেষ্টা করলাম। হাসি ঠিকঠাক ফুটল কিনা জানে। কজন ছেলে মেয়ে আপনার? এক ছেলে, এক মেয়ে। আফসানা বলল, আমার একটাই মেয়ে, ওর নাম সেহরিন। জানেন, সেহরিন না ওর দিদার কাছে থাকে। আমি এখন যাই, ওই যে খুররম ফিরে আসছে। আফসানার কথা শেষ হল না, দূর থেকে হুইসেলের আওয়াজ শুনতে পেলাম। একটু পরই মাঝরাতের নির্জনতা খান খান করে ভেঙে দিয়ে ট্রেন এসে থামল। খুব বেশি যাত্রী নামল অবশ্য। চোখের নিমিষে আফসানা আর খুররম অদৃশ্য হল। তারা ট্রেনে উঠল কিনা বুঝতে পারলাম না। আমার কেমন যেন ঘোর লেগেছিল। চেয়ে দেখি বেঞ্চির ওপর চায়ের কাপটা নেই। কাপটা আফসানা কি নিয়ে গেছে? কখন নিলেন? এসব ভাববার সময় নেই। ট্রেনটা আবার হুইসেল দিয়েছে, এক্ষুনি ছাড়বে। আমি ঝুঁকে ব্রিফকেস তুলে নিয়ে দৌড়ে একটি কম্পার্টমেন্টে উঠলাম। কামরায় অবশ্য উবাইদ মালিক কিংবা তার পরিবারের কাউকে দেখতে পেলাম না। বলে রাবু মামা চুপ করে রইলেন। মুনিয়া বলল, মামা, বল। আমার কিছু খটকা লাগছে। রাবু মামা বললেন, কি খটকা বল? বলে চাদরের নিচে হাত ঢুকিয়ে পকেট থেকে কি যেন বার করে মুখে ফেলে চিবোতে লাগলেন। এলাচ মনে হল। কে বলবে ইনিই ডাক্তার ইফতেখার উদ্দিন চৌধুরী? আমাদের রাবু মামা। রাবু মামার মাথায় কালো রঙের লেদারের একটা অদ্ভুত আকারের টুপি। রাবু মামা যখন জাপান গিয়েছিলেন টুপিটা তখন নিয়ে এসেছিলেন। মুনিয়া বলল, গল্পের শুরুতে তুমি বললে না আফসানা কামিজের ওপর ঘিয়ে রঙের একটি কার্ডিগান পরেছিল যখন তুমি ওকে প্রথমবার দেখলে? হ্যাঁ, রাবু মামা বললেন, এলাচ চিবোতে চিবোতে। তারপর উবাইদ মালিক কুর্তার ওপর বাদামি রঙের কাশ্মীরি শাল জড়িয়েছিলেন। কিন্তু জিনদের কি শীত লাগে মামা? ওরা না আগুনের তৈরি?
আমিও এই প্রশ্নগুলি নিয়ে অনেক ভেবেছি। ওই যে তখন আমি বললাম না, অনেক বছর আগে আমার একবার সুপারন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছিল, যার আজ পর্যন্ত আমি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারিনি। মুনিয়া বলল, তারপর আফসানা জিজ্ঞেস করল, তুমি বিয়ে করেছ কিনা। তার মানে আফসানা জানত না তুমি বিয়ে করেছ কিনা। তাহলে জিনদেরও কিছু সীমাবদ্ধতা আছে? হ্যাঁ, থাকতে পারে, রাবু মামা মাথা নেড়ে বললেন। নীলু বলল, ২০ বছর পর তুমি আবার আফসানাকে দেখলে। আশ্চর্য, জিন মেয়েটার বয়স বাড়েনি। রবিন কি বলতে যাবে, রাবু মামা ওকে থামিয়ে বললেন, চল এখন শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে আর বেশ শীতও পড়ে গেছে। কাল আবার ঝিলাই নদীর চরে পিকনিক, সকাল সকাল বেরোতে হবে, চল।